কি করবো আজকে? এই মেয়ের আমার কথা শুনতে পাও না? ছবিটি করাইতেছিলেন। ছিলাম আমি যে কতগুলো শীট দিয়ে রাখছি, কেউ উল্টাই দেখছো? কোথায় দিছি বলতে পারো? পারো না? আঙ্কিতে বলতে পারো? আমি কতগুলো জ্যামিতি বাকি আছে, কি সব তো শেষ হয়ে গেছে, জ্যামিতিটা বাকি আছে। শীট সব শেষ? জি স্যার, পাটিগণিত বীজগণিত তো শেষ, শুধু জ্যামিতি বাকি আছে। জ্যামিতি বাকি আছে? জি স্যার। তাহলে কি আমি জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব? জি স্যার করেন। তাহলে একটু জ্যামিতিটা আমি ওপেন করে নেই। আর যেগুলা তুমি পড়েছো এর মধ্যে কোনো সমস্যা আছে? না স্যার। আমি কি পাটিগণিত বীজগণিত জ্যামিতি আলাদা আলাদা ভাবে দিয়েছিলাম? স্যার কবে, মানে এবার? হ্যাঁ। না স্যার, আপনি এর আগে পাটিগণিত নিয়েছিলেন, তারপর স্যার বীজগণিত নিয়েছিলেন, জ্যামিতি ধরা হয় নাই স্যার, মানে যে দ্বিতীয় মাসিকে। আরে মাইয়া, আমি তো তোমাদের এই গ্রুপে কতগুলা পোস্ট দিছি গত ক্লাসের পর, এটা কি জানো তোমরা? জানো না, এই জন্য উল্টা পাল্টা কথা কইতেছ। গ্রুপে এক গাদা পোস্ট দেওয়া আছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি সবগুলোর উপর। কথা বুঝতে পারছো এবার? কেউ দেখো না? নোটিফিকেশন যায় না গ্রুপ থেকে? যায়, কিন্তু দেখার সময় পাই না, তাই না? কাজ না থাকলে আসলে অনেক ব্যস্ত থাকি আমরা, তাই তো? তাহলে একটা জ্যামিতি আজকে আমরা দেখবো। আজকে তো শুনলা যে আমি গ্রুপে অনেকগুলা পোস্ট দিয়ে রেখেছি, তাহলে এবার গ্রুপের পোস্ট গুলো একটু পড়বা, ঠিক আছে? সেইখান থেকে আমি কয়েকটা বের করলাম আলোচনা করার জন্য। এখানে অনেকগুলো দেওয়া আছে। তুমি তো ওগুলো দেখলে ভালো হইতো, তা তো দেখো না, এই জন্য এখন সমস্যাটা হইতেছে আমার। যদি দেখতা তাহলে আমি নির্দিষ্ট কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করতে পারতাম। এখন তো কেউ কিছু দেখো নাই। আমি কটা ভালো দেখে ডাউনলোড করি, তোমাদের গ্রুপ থেকে আমি নিচ্ছি এখন। অনেকগুলো দেওয়া আছে, এগুলো চর্চা করলে তোমাদের আর সমস্যার কথা না।
বলা যায়? জি স্যার, দেখা যায়। কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান জানা থাকলে সহজেই ক্ষেত্রফল নির্ণয় করা যায়। বলো কি হবে? কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়? কোন একটা চতুর্ভুজের ক্ষেত্রফল আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, বলো সেটা কি? কে বলতে পারো? পারো কেউ? একটা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা কর্ণদ্বয়ের গুণফল নির্ণয় করি। না পারলে বলবা পারি না। পারি না। লজ্জা লাগে কইতে? কোনো লজ্জার কিছু নাই, ঠিক আছে? তাহলে এই যে আমি দাগাইলাম, কি বলো, নিজের উচ্চারণ করো, এই নামটা একবার পড়তে পারো কিনা। কি এটা? রম্বস। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? কর্ণদ্বয়ের গুণফল। এখনো বুঝতে পারো না? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কর্ণদ্বয়ের গুণফল, মনে থাকবে? থাকবে না নাকি? পরেরটা, রম্বস একটি ড্যাশ, বলো কি? সামান্তরিক। হ্যাঁ, রম্বস একটা সামান্তরিক। ডিফারেন্স কি রম্বস আর সামান্তরিকের মধ্যে? রম্বসকে সামান্তরিক বলা যায়, কিন্তু একটা ডিফারেন্স আছে, কি সেটা? বলতে পারো না? পারি না বলবা? স্যার, বলো, অঙ্কিতা বলো। স্যার রম্বস হলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর সামান্তরিক শুধু সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, সেটা একটা অবশ্য বলছো, তো এটা মৌলিক পার্থক্য না। মৌলিক পার্থক্য হলো রম্বসের চার বাহু সমান আর সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় সমান। বুঝতে পারছো এবার? এটা হচ্ছে মৌলিক পার্থক্য। মানে যে সূত্রে রম্বসকে সামান্তরিক বলা হয় সেইখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। সেখান থেকে কথা হলো রম্বস এবং রম্বস এটা সামান্তরিক, বাট রম্বসের চার বাহু সমান। ওখানে সংজ্ঞা এরকম বলা হয় যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান তাকে রম্বস বলে। মানে সামান্তরিক কিন্তু যদি সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু দুটোর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা হয়ে গেল রম্বস। নিচের কোনটি সামান্তরিক নয়? বলো এখানে কোনটা সামান্তরিক নয়? বর্গ। বর্গ, একটা বললাম বর্গ, আরেক অঙ্কিতা বলো কি হবে? স্যার ট্রাপিজিয়াম। হ্যাঁ, স্যার ট্রাপিজিয়াম। হ্যাঁ ট্রাপিজিয়াম, এটা সঠিক। বাকি সবগুলা সামান্তরিক, সবগুলোর সংজ্ঞা এখন এভাবে করা হয়। যেমন এই আয়তের সংজ্ঞা করা হয় যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আবার বর্গের ক্ষেত্রে কি বলা হয়? যে সামান্তরিকের একটি কোণ সমকোণ এবং সন্নিহিত বাহু সমান, এটা বর্গ। রম্বস তো একটু আগে বললাম। তার মানে অ্যান্সার হলো আমাদের কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের দুইটা বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান না। সামান্তরিকের কিন্তু বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, আর ট্রাপিজিয়ামের দুইটা শুধু বিপরীত বাহু আছে, সমান্তরাল বা সমান না, আর বাকি দুইটা আবার সমানও না সমান্তরাল না। এটা হলো ট্রাপিজিয়াম, তো এটা সামান্তরিক নয়। কোন চতুর্ভুজের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ? কোন চতুর্ভুজের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না, কি হবে এটা বলো? বাহু চারটাই সমান, কোণ সমকোণ না। সাহস করে বলো, পারবা?
সামান্তরিক। সামান্তরিক। আর কেউ? রম্বস হবে। সব বলতেছে সামান্তরিক, রম্বস। অঙ্কিতা কি করতেছে? কিছুই বলতেছে না। স্যার আমিও সামান্তরিক বলবো। ভাইয়া সামান্তরিক চেনোই না তোমরা। সামান্তরিক কিন্তু বিপরীত বাহু সমান, চার বাহু সমান রম্বসের, একটু আগে বলে আসলাম আমি। বুঝতে পার? রম্বসের চার বাহু সমান, কিন্তু কোন সমকোণ নয়। কি হয় সবাই? এবার আসো পরেরটায়। দুটি অসমান সন্নিহিত বাহু দেওয়া থাকলে কোন টাকা যায়? দুটো বাহু আছে, সমান না, এর মধ্যে কোন টাকা যাবে? মনে আছে সবই আঁকা যাবে নাকি? যাবে না, একটা জিনিস আঁকা যাবে। বলো, চিন্তা করে বলো, শিখতে হবে এগুলা। এটা পারবো না। পারবা না অঙ্কিতা? রম্বস। দুটি অসমান সন্নিহিত বাহু দেওয়া থাকলে তোর মারা দরকার। অসমান বাহু, অসমান রম্বসে কি অসমান বাহু আছে? একটু আগে আগেরটাই তো বললাম, রম্বসের সকল বাহু সমান। এই যে লেখা আছে সকল বাহু সমান, আর তুমি এখানে দুইটা অসমান বাহু, তুমি বলতেছো রম্বস, তুমি চিন্তাই করতেছো না। ভাত খাইছো তো পারে? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা কিছু খাই নাও, খাওয়ার ক্লাস করো। এবার বলো কি হবে? অসমান, যেহেতু অসমান আছে তাহলে তোমার রম্বস হবে না, রম্বস বাদ, বর্গ বাদ। আর সুষম ক্ষেত্রেও অসমান দিয়ে সুষম আঁকা যায় না, সুষম মানে সব বাহু সমান হইতে হবে এমন কিছু। আমার বাকি থাকে কে? বুঝা গেছেন কোনটা? আয়াত। বুঝতে পারছো? আমাদের দুইটা বাহু অসমান, মানে একটা হচ্ছে ভূমির দিকে যেটা থাকে সেইটা, আর একটা লম্ব বরাবর যেটা থাকে। লম্ব বরাবরটা ছোট থাকে, ভূমির দিকটা বড় থাকে। এবার ভালো করে বুঝছো? কথা বলতে হবে, ভালো করে বুঝছো? এবার সে আমরা চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশ কি বলে? এই চতুর্ভুজ বিপরীত কৌণিক বিন্দু বলতে বলতে কি বোঝাইছে? এই কোণা থেকে এই কোণা, এইগুলোকে কি বলে? কর্ণ। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার হবে এই কর্ণ। রম্বসের ক্ষেত্রফল বলো, একটু আগে বলছি রম্বসের ক্ষেত্রফল, এই মাথা আছে নাকি? কর্ণদ্বয় কোনটি? হ্যাঁ, গ গ। চার। এক না চার? ক না গ বুঝি না, নাম্বারিং করে বলো। আর বলো না কেন? কি ক? চার। চার। হ্যাঁ চার। অঙ্কিতা আসলে দুপুরে খায় নাই, কিছু বলতে পারে আর না। আমি 4 নাম্বার। মারুফা বলার পর এটা শুনে শুনে বলো তো।
আর শুরুতেই তো প্রথমটাই ছিল এইটা, তখন আমি সূত্রটা বলে দিলাম যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কর্ণদ্বয়ের গুণফল, মারুফল আমি লিখেও রাখছি। আর তুমি কি করছো? খাতা কলম হাতে সাথে রাখো, যা বলবো সব লিখে। আমি তো নৈর্বৃত্তিক আছে একটা একটা বলতে যাই 3-4টা নৈর্বৃত্তিকের অ্যান্সার বলে দিচ্ছি। অন্যভাবে জিনিস আসলে তুমি সেটা পারবা, তুমি শুধু এইটা দিক তাকিয়ে থাকলে হবে না, জানি ক খ গ ঘ দেখে গেলাম, এতে তো কিছু হবে না। আমি তো প্রত্যেকটা আলোচনা করতেছি, আলোচনাটাই মূল, এই জিনিসটা তোমার শিখতে হবে। কথা বুঝতে পারছো? পরেরটা, চতুর্ভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে? অধ্যায় 3-এ পড়ছো অঙ্কের মধ্যে। পরিসীমা। হ্যাঁ, পরিসীমা। গুড। মারুফ আজকে সেরকম পারফরমেন্স করতেছে, অঙ্কিতে মানে মারছে বাবা মায়। স্যার আপনি এগুলো বলেন, আমার আম্মুকে খুশি করতে পারলে আমার শান্তি। আরে তোমার আম্মু শুনতেছে? জি স্যার। যাক, তুমি চেষ্টা করলে পারো, সেটা তো আমি তোমাকে বলছি। কথা হয়েছে তুমি চেষ্টা করো হলো, মনে করো যদি পুরো বছর 100 দিনের হয়, তুমি 10 দিন চেষ্টা করো আর 90 দিন ফাঁকি মারো। 50-50 চেষ্টা করো, তাহলে অনেক কিছু হবে। 50 ফাঁকি মারো আর 50 চেষ্টা করো, তাহলেই হবে। তুই 10 দিন চেষ্টা করো, 90 দিন ফাঁকি মারো। নেক্সট, আয়াতের 4টি বাহু সমান হলে কি হবে বলো? আয়াত বা 4টা বাহু সমান। আলোচনাগুলো মন দিয়ে শুনবো, আমি একটার মধ্যে কিন্তু 3-4টা নৈর্বৃত্তিক হয়ে যায়। স্যার বর্গ হবে। গুড, এইবার অঙ্কিতে পেরে গেছে, বর্গ হবে। কেন হবে সেটা বুঝো আগে। আয়াতে একটু আগে বলেছিলাম, একটা আয়াতে কিন্তু যে দুইটা অসমান বাহু দেওয়া থাকলে কি আঁকা যায়? আয়ত আঁকা যায়। ওখানে কিন্তু বলছিলাম যে খাড়া বাহু আছে একটা, খাড়া বাহু মানে লম্ব, 90 ডিগ্রি বরাবর লম্ব আছে। আর আয়ত এবং বর্গ এই দুইটায় 90 ডিগ্রি কোণ থাকে, মনে থাকবে এই কথাগুলো, মনে রাখবা। আয়ত এবং বর্গ দুইটাতেও চেহারা একই রকম, এই দুটো 90 ডিগ্রি কোণ থাকে। আর সামান্তরিক এবং রম্বস এই দুটো চেহারা একরকম, কিন্তু এই দুটায় 90 ডিগ্রি কোণ থাকে না। বুঝতে পারছো? তাহলে এই যে চিত্রে যেটা এর কর্ণের জন্য যে রাখছিলাম, মনে করে এটা আয়ত, আর যদি বর্গ হয় সেটা হবে কিরকম? এরকম 4 বাহু সমান হবে। এর প্রত্যেকটা এরকম 90 ডিগ্রি কোণ আছে। এখানে যে কোণটা 90 ডিগ্রি, এখানেও যে কোণটা 90 ডিগ্রি। কারণ এই দুইটা ডিফারেন্স কি হলো? এইটার এই একটা বাহু বড়, এই বাহুটা বড়, আর এই খাড়া বাহুটা হয় ছোট। আর বর্গের এই 4টা বাহুই সমান হয়। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক কি হলো? যে প্রথমটায় বিপরীত বাহু সমান, পরেরটা 4 বাহু সমান। আর একটা সম্পর্ক, একটা মূল সম্পর্ক হলো প্রত্যেকটার কোণে সমকোণ, এই কোণগুলা সব 90 ডিগ্রি। মনে রাখতে হবে সমকোণ বা 90 ডিগ্রি। এবার সব বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কি? বর্গক্ষেত্র এই যে চিত্র আঁকাই আছে, কর্ণদ্বয় পরস্পর কি বলো? শুনি না, জোরে বলো। সমান। 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 গুড, সমান। সবাই পারলা, ভালো। তাহলে একটু সামনে আগাই আমরা। সামান্তরিকের পরিসীমা কি হবে? সামান্তরিকের পরিসীমা বলো কোনটা হবে 4টার মধ্যে দিয়ে? দেখে কে বলতে পারো? সামান্তরিকের পরিসীমা কোন দুই গুণ সন্নিহিত বাহুর যোগফল। অঙ্কিত এটা পাইলাম, আর বা বিপরীত বাহুর গুণফল। না, অঙ্কিতটাই ঠিক আছে। সামান্তরিকের, দেখো সামান্তরিক তো আসলে এখানে আঁকা যাবে না, আমার দ্বারা হয়ে যাবে হলো
আচ্ছা আমি একে দেখাই একটা। সামান্তরিকটা হবে এরকম। ওকে, এখন সোজা হিসাব মনে রাখো, যে কোনো চতুর্ভুজের পরিসীমা হয়েছে তার 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। যে কোনো চতুর্ভুজ, চতুর্ভুজ মানে 4 বাহু। তা চতুর্ভুজ বলতে কাকে বোঝায়? আয়ত, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, 4টা বাহু দিয়ে যা কিছু আঁকা যায়, সে যেরকমই হোক, তার ক্ষেত্রফল কি? এই 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। আমার কথাটা বুঝতে পারছো? এই 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল যে কোনো চতুর্ভুজের। এখন এইটাকে বিভিন্ন ভাবে বলা হয়। আমি কি বললাম? চতুর্ভুজের পরিসীমা কি? বলো, চতুর্ভুজের পরিসীমার সূত্র কি? 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। এটা হলো বাংলা হিসাবে, এটাকে মনে রাখো, তাহলে তুমি যে কোনো পরিসীমা নির্ণয় করতে পারবে, আর ভুল হবে না। আমার কথাটা ভালো করে খেয়াল করো। চতুর্ভুজের পরিসীমার সূত্র কি বলো? কি? 4 বাহুর যোগফল। 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল, 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে ত্রিভুজের পরিসীমার সূত্র কি হবে বলতে পারো? বলো। নিচে ত্রিভুজ, 3 বাহুর সমষ্টি। এটা ত্রিভুজ না? এর পরিসীমা কি হবে? 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। ঠিক আছে। এখন যদি পঞ্চভুজ হয়, মানে 5 বাহুর হয়, এর পরিসীমা হবে 5 বাহুর দৈর্ঘ্যের যোগফল। ষড়ভুজ হলে 6 বাহুর দৈর্ঘ্যের যোগফল। এটা হচ্ছে বাংলা হিসাব। ঠিক আছে, অতদূর গেলাম না এখন। তাহলে এখন খেয়াল কর, যেটা ছিলাম, ত্রিভুজ আর চতুর্ভুজটা মাথায় রেখো। ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর, এই 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। আর চতুর্ভুজ হলো 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। এখন এই সামান্তরিকে দেখো, তুমি যদি 4 বাহুর দৈর্ঘ্য যোগ করো, সেটাও যা হবে, অথবা তুমি যদি এই যে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটার দৈর্ঘ্য যোগ করে যদি 2 দিয়ে গুণ দাও, তাহলে কিন্তু একই ফল আসবে। কারণ কি? সামান্তরিকের বিপরীত বাহু সমান। সামান্তরিকের বিপরীত বাহু সমান। এই যে এই দুইটা বাহু সমান, আর এই উপরের এইটা নিচের এইটা সমান। তাহলে এখন 4টাই যোগ না করে সংক্ষেপে বলা যায় কি? এইখানে যেটা আছে, এইটা এইটা এবং এই নিচেরটা, এই দুটাকে যোগ করে যদি 2 দিয়ে গুণ দাও, তাহলে এই দুইটাও বের হয়ে যায়। এই জন্য বলা হয় কি? 2 ইন্টু সন্নিহিত বাহু যোগফল। সন্নিহিত কথার অর্থ কি? পাশাপাশি। এই দুইটা বাহু পাশাপাশি না? আর নিচের এই ভূমি আর উপরেরটা, এই দুটো কি পাশাপাশি বাহু বলা যায়? উপরেরটা নিচেরটা কি পাশাপাশি বাহু হবে? সন্নিহিত বাহু বা পাশাপাশি বাহু একই কথা, কথা বলতে হবে। উপরেরটা নিচেরটা, নিচেরটা আর উপরেরটা, এই দুটা কি সন্নিহিত বাহু বলা যায়? যায় না। এরা দুই জায়গায় দুইটা। সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহু। এই দুইটা পাশাপাশি বাহু, এই দুইটা, এইটা এবং এইটা। আবার এই দুইটা পাশাপাশি বাহু, আবার এই দুইটা পাশাপাশি বাহু, আবার এই দুইটা পাশাপাশি বাহু। অর্থাৎ একটা কোণকে কেন্দ্র করে, এই একটা কোণ, এই কোণকে কেন্দ্র করে দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। এই একটা কোণ, এই কোণকে কেন্দ্র করে দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। এই একটা কোণ, এই কোণকে কেন্দ্র করে দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। এই একটা কোণ, এই কোণকে কেন্দ্র করে দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। ওকে, তাহলে এই সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য যদি যোগ করো এবং তারা যদি 2 দিয়ে গুণ করো, তাহলে 4 বাহু বের হয়ে যায় একবারে। ঠিক আছে। আর একটা সহজ বুদ্ধি শিখায়, হয়তো বুঝতে মানে এখনো সমস্যা আছে। মনে করো এই চিত্রটা কিসের বলতে পারো? আমি যে নিচে নিচে চিত্র রাখলাম, এটা চেহারাটা কেমন? বর্গ না রম্বস না সামান্তরিক? সামান্তরিক। বর্গ বর্গ তো মার খাবি। বর্গ। বর্গ। বর্গের 4 বাহু সমান। ঠিক আছে। এখন
তুমি যদি বর্গটার চারদিকে ঘুরে ঘুরে মাপো পরিসীমা বেরোবে না? হবে? একটু আগে কি বললাম, চতুর্ভুজের পরিসীমা কি? চার বাহু দৈর্ঘ্য যোগফল না? বর্গ এটা চতুর্ভুজ না? বুঝো, বর্গ কি? চতুর্ভুজ একটা। বর্গ একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজটার চার বাহুর যদি দৈর্ঘ্য আমি মাপি তাহলে কি হবে? পরিসীমা বের হবে। সেটা না করে আমি যদি কাজ করি এই এক বাহুর দৈর্ঘ্য মেপে যদি 4 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে কি পরিসীমা বের হবে? বুঝতে পারছো কিছু? এক বাহুর দৈর্ঘ্য মেপে যদি 4 দিয়ে গুণ করি তাহলে পরিসীমা বের হবে না? বের হবে, কারণ 4 বাহু তো সমানই। এক বাহু মনে কর 2 মিটার, তাহলে 4 বাহু হবে 4 দুগুণে 8 মিটার। এইটা 2 মিটার, এটা 2 মিটার, 2 2 4, 8 2 6, 8 2 8। আমি ঘুরে ঘুরে এগুলো সব না মেপে আমি একটা 2 মিটার মেপে 4 দিয়ে গুণ দিলে 4 বাহু হয়ে যাবে। ঠিক একইভাবে এই সামান্তরিকের এই বাহুটা এবং এই বিপরীত দিকের বাহুটা সমান, আবার উপরের বাহুটা নিচের বাহুটা সমান। তাই আমি ঘুরে ঘুরে 4 বাহু না মেপে আমি পাশাপাশি দুইটাকে মাপি, মাইপে 2 দিয়ে গুণ করি, কারণ প্রত্যেকটা ডাবল ডাবল আছে, এটাও ডাবল আছে এটাও ডাবল আছে, তাই আমি দুইটা মেপে 2 দিয়ে গুণ দিয়ে দেব, তাহলে আমার পরিসীমা বের হবে। এবার বুঝতে পারছো? জি স্যার। নিচেরটা দেখো, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে? কে পারো? বলছি আলোচনায় কিন্তু আমি এটা আমি পারি। বলো। স্যার এটা সামান্তরিক হবে না? সামান্তরিক আংকিতে বলো। স্যার ট্রাপিজিয়াম। আমি আলোচনায় বলছিলাম কিন্তু ট্রাপিজিয়াম উপরে একটা আলোচনায় বলছিলাম যে ট্রাপিজিয়ামের শুধু একটা বাহু এক জোড়া বাহু সমান্তরাল, আর কিছুই নাই। সমানও না আর বাকি এক জোড়া সমানও না সমান্তরাল না, আমি কথাগুলো সব বলছি। তাহলে মারুভা বুঝছো? আরো মনোযোগ দিতে হবে। আমার কথাগুলো যদি পারো তুমি ভালো করে খেয়াল করো, এই ভিডিওটা পরে দেখো, তাহলে দেখবা যে তুমি পরীক্ষা অধিকাংশ পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? এবার আমি পরের গুলো দেখি, কোনো সমস্যা নেই। এখন একবারে তুমি না পারলে তুমি যদি ভিডিওটা আরেকবার দেখো সবচেয়ে উপকার হবে, কারণ তুমি সব কথাগুলো তোমার মনে রাখতে পারবা। এই জন্য ভিডিওটা উচিত প্রত্যেকের ডাবল দেখা। এখন একবার করলা, যেগুলো পারো না পরের বার দেখবে আমি যা বলতেছি সব তুমি পারতেছো। এবার আসো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কি? 13 নম্বর বলতেছি আমরা। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় না ছোট না সমান না কি হবে? করো না? সেখানে তো পড়ালেখা করো না, আমাদের করোনা ভাইরাস সব খেয়ে ফেলছে। 7-এ ছিল এইটা, ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু সেটা বড় হবে, বৃহত্তর। এটা উপপাদ্য, একটা উপপাদ্য, ভালো করে মনে রাখবা। তোমাদের সামনে জ্যামিতি পড়তে হলে এটা প্রায় লাগবে। ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি যোগ করো যোগফল হবে 3 নম্বর বাহুর থেকে যোগফল বড় হবে সব সময়। পরেরটা, একটি সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু সমূহ পর্যায়ক্রমে যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা কোন ধরনের? আমি টেকে দেখাই কি করা হয়েছে। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে বলতে পারো? যে ত্রিভুজের সব বাহু সমান। হ্যাঁ, এই একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। আবার কি বলছে? মধ্যবিন্দু সমূহ পর্যায়ক্রমে যোগ করলে, এই একটা এই একটা আর এই একটা মধ্যবিন্দু যোগ করলাম। এখন যেটা হবে তা কোন ধরনের ত্রিভুজ? এই যেটা মধ্য উৎপন্ন হয়েছে এটা কোন ধরনের ত্রিভুজ বলতে পারবা? এটা উল্টে ত্রিভুজ। না,
সমকোণী ত্রিভুজ। একই, ওটাও যা ছিল এটাও তাই, এটা সমবাহু হবে, মানে এটারও 3 বাহু সমান হবে, যেহেতু সমবাহু ছিল এর মধ্যবিন্দু যোগফল গুলো সব সমান হবে, এটাও সমবাহু হবে। মনে রাখবা, মুখস্থ রাখবা, এটা একটা সূত্র। সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু সমূহ পর্যায়ক্রমে যোগফলে যে ত্রিভুজ উৎপন্ন হবে সেটাও হবে সমবাহু ত্রিভুজ। বর্গের কর্ণদ্বয় কতটি সমান ত্রিভুজ গঠন করে? বর্গের কর্ণদ্বয় দেখে নাও, হইলে বর্গ। এখন এর যদি দুইটা কর্ণ আঁকি আমরা, একটা কর্ণ একটা কর্ণ, বলো তো এখানে কয়টা সমান ত্রিভুজ গঠন করছে? বলো, মানে কয়টা সমান ত্রিভুজ তৈরি হয়েছে বর্গের কর্ণদ্বয় আঁকার ফলে? এখন কয়টা সমান ত্রিভুজে ভাগ হয়ে গেছে? মনে হয় তো 4টা, কিন্তু 4টা তো অপশনে নাই, না এই সমস্যা করছো? 8টা হবে, 8টা। 8টা? মারুফা কি বলো, স্যার কিভাবে 8টা? দুইটা হুম, দুইটা 2টা না, 8টাই হবে। দেখো কিভাবে হবে, আমি দেখাই দিচ্ছি। এই হলো একটা, হলো 2টা, 3টা, 4টা। 4টে বুঝে পেয়েছো? 4টা ত্রিভুজের সমান, এই 4টা বুঝে পেয়েছো কিনা? বাকি 4টা দেখাচ্ছি, আগে এই 4টা বুঝে পাও কিনা বলো। আরো পাইছো? 4টা বুঝে পেয়েছো? অঙ্কিতা 4টা বুঝছো? জি স্যার। এর বাকি 4টা দেখো, আরো কি নেটের সমস্যা? এর বাকি 4টা দেখো, জি স্যার। এইলে 4টার পর এইলে 5 নাম্বারটা, 5 নাম্বার, এইলে 6 নাম্বার, পেয়েছো? আরো আছে 2টা, সে 2টা কই? এই কর্ণটা এদিক তাকলে এটা হলো 7 নাম্বার, এটা হলো 8 নাম্বার। বুঝছো কয়টা? অ্যান্সার 8টি। খুবই টেকনিক্যাল কোশ্চেন, ভালো করে পড়তে হবে। পরেরটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক হলে কর্ণ b এর দৈর্ঘ্য কত হবে? মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কর্ণ বের করার একটা সূত্র আছে, জানো কেউ? জানো না মনে হয় এইটা, কর্ণ d ইকুয়াল টু রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্র মুখস্থ রাখবে, আমরা সামনে আমাদের নবম অধ্যায়ে জ্যামিতি আছে পিথাগোরাস, ওইটা যখন পড়বো তখন এটা ভালো করে বুঝতে পারবে। একটি ঘুড়ির 4 কোণের সমষ্টি কত বলতে পারো? ঘুড়ির 4 কোণ যোগ করলে কত হয়? পারবা কেউ? যে ঘুড়িকে চতুর্ভুজ না পঞ্চভুজ বলতে পারো? ঘুড়িতে বাহু কয়টা? ঘুড়ি দেখছো কখনো বাহু কয়টা? স্যার 4টা বাহু। হুম, তাহলে যে কোনো চতুর্ভুজের 4 কোণ সমষ্টি করলে 360 ডিগ্রি হবে, সেটা ঘুড়ি হোক, বর্গ হোক, সামান্তরিক হোক, রম্বস হোক, ট্রাপিজিয়াম হোক। এটা ভালো কথা মনে রাখবো, ঠিক আছে? আমি একবার কিন্তু কতগুলো শিখিয়ে দিলাম না, মানে একটা মধ্যে এখানে কয়টা আছে দেখছো? বর্গ, সামান্তরিক, রম্বস, আয়ত, ট্রাপিজিয়াম, ঠিক আছে? আছে একটা, আমি আরো বলছি 5টা, 5টারই 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ক্লিয়ার সবাই? নেক্সট,
এটা চিত্র দেওয়া আছে, এ বি সি ডি একটি বর্গ হইল কোণ এ সি বি কত ডিগ্রি? এ সি বি বর্গের একটু আগে বলছিলাম যে বর্গের এখানে কত ডিগ্রি কোণ থাকে, একটু আগে বলছি, বলো কয় ডিগ্রি আছে? 90 ডিগ্রি। 90 হ্যাঁ, তাহলে এখানে অর্ধেক হয়ে গেছে, 90 ডিগ্রি অর্ধেক, এখানে এই এসসিবি অর্ধেক, তাহলে কত 90 ডিগ্রি অর্ধেক? 45। এই জন্য বলছি ভিডিওটা আবার দেখবা, মারুফা বুঝছো আমার কথা? তাহলে সব কথাগুলো মনে থাকবে, ভিডিওটা আবার দেখবা সবাই। পরেরটা, সমবাহু ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান কত? ত্রিভুজ হলো সমবাহু, বহিস্থ কোণের মান কত হবে ভালো করে দেখে নাও। সমবাহু ত্রিভুজটা কি, আমি বহিস্থ কোণটা কোন জায়গায় দেখো, এই যে বাইরের কোণটা, এটা হলো বহিস্থ কোণ, এটা মান কত? এখানে তোমার মনে রাখতে হবে আরেকটা নৈর্ব্যক্তিক শিখে ফেলো যে সমবাহু ত্রিভুজের এই প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি, 60 60 60। এখন এইখানে টোটাল কোণ আছে, এটা একটা সরলরেখা, এখানে টোটাল কোণ আছে 180 ডিগ্রি, এখানে টোটাল কোণ 180 ডিগ্রি, সেখান থেকে 60 ডিগ্রি বাদ দিলে বহিস্থ এই কোণটা থাকে, ঠিক আছে? তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত থাকে? 120। এই 120 ডিগ্রি, বুঝতে পারছো? কয়েকটা নৈর্ব্যক্তিক কিন্তু শিখাইলাম এখানে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি। আর একটা শিখাইলাম, এই একটা সরলরেখা, এখানে কোণ আছে 180 ডিগ্রি, যে কোনো সরলরেখায় কোণ থাকে 180 ডিগ্রি, দুইটা শিখাইলাম কিন্তু। এখন বহিস্থ কোণ হলো এইটা, এই বহিস্থ কোণ এই 180 থেকে এখানে 60, এখানে 60 বাদ দিবা, তাহলে থাকবে 120 ডিগ্রি। এরা যদি এপাশেও আঁকি, এখানে হবে 120 ডিগ্রি। আমি এটা যদি এপাশে আঁকি, এখানেও 120 ডিগ্রি। এটা যদি এপাশে আঁকি, এখানেও 120 ডিগ্রি, যেদিকে আঁকো একই অ্যান্সার হবে। একটি ত্রিভুজ আঁকতে কয়টি অনন্য উপাদান প্রয়োজন বলতে পারো? একটা ত্রিভুজ আঁকতে তোমাকে কি কি মাস্ট থাকতে হবে, কোন কোন জিনিস মাস্ট থাকতে হবে, কয়টা জিনিস থাকতে হবে? যেমন দুইটার কথা বলা হয়েছে, মনে করো তোমাকে 3টে বাহু দিলাম আর কয়েকটা অনন্য উপাদান, তাই না? মনে করো 3টে বাহু দিলাম, একটা কোণ দিলাম, আঁকতে পারবা? জি স্যার। আবার 3টে বলা হয়েছে, তো 3টে কোণ দিলে আঁকতে পারবা? 3টে কোণ দিলে কিন্তু আঁকা যাবে না। ত্রিভুজ আঁকতে হলে তোমাকে যেটা লাগবে, মাস্ট যেটা লাগবে, যেমন সমকোণী বলি, ব্যাপার আছে, সমকোণী বলি সেক্ষেত্রে তোমার বাহু লাগবে 2টে বাহু হলে হয়ে যাবে, কারণ সমকোণী 90 ডিগ্রি কোণ আমি জানি। সমকোণী যদি 2টে বাহু হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে, ঠিক আছে? তাহলে অনন্য উপাদান লাগে 2টা, ওই যে সমকোণ জানা থাকতে হবে একটা, কোণ থাকতে হবে একটা, আর বাহু একটা, এই 2টা জিনিস হলেই আঁকা যাবে। পরেরটা, এবিসিডি আয়তক্ষেত্র হলে এ বি সি ডি সমান কত বলো? এটা না পারলে দুইটারে পিডান হবে, যেদিন দেখা হবে সেদিন ব্যাট মারবো। একটু আগে বলছি এটা, এবিসিডি আয়তক্ষেত্র হলে কোণ এ বি সি ডি সমান কত ডিগ্রি? ঘুরিয়ে এখানে বলে আসছি। হ্যাঁ 60 ডিগ্রি। 60 ডিগ্রি। হ্যাঁ গুড, এই তো মনে আছে, দেখছো? তাহলে কত জায়গায় কাজে লাগে যাচ্ছে জিনিসটা। আমি এরকম গ্রুপে অনেকগুলো দিয়ে রাখছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? পরের ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। আমাদের লাইন এখন কেটে যাবে, আর পরে আবার আমার ক্লাস আছে, না আবার শুরু করতাম 8:30 আমার আবার 7 ক্লাস। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, পরের দিন এখান থেকে শুরু করব। প্লাস তোমরা এই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সব দেওয়া আছে গ্রুপে, ঠিক আছে? এগুলো সব তোমরা করবা, গ্রুপে নতুন করে আমি দিচ্ছি, এগুলো করবা। আজকে আমরা এখানে শেষ করব, বুঝতে পারছো? সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।